আগে আমাদেরকে মানে জানতে হবে। তাহলে প্রথমত এই কোশ্চেনটা করার আগে আমরা লুকের সঙ্গে কি কি ফ্রেজাল ভার্ব হতে পারে বলেছিলাম যে প্যাসিভ ভয়েস থাকলে শুধু আমি একটা জিনিস চেক করব, বি আর কি ভার্বের থার্ড ফর্ম। কত রকমের হয়? 4 রকমের। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, একটা হচ্ছে। তাহলে কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর তোমরা সবাই আশা করি জানো যে সামনে এএনএম জিএনএম এর 2025-এর এক্সাম আছে। আর সেই এক্সামে ইংলিশের জন্য 15 মার্কের কোশ্চেন থাকে। আর এই 15 মার্কের মধ্যে তোমাদের যদি 15 মার্কই পেতে হয় তাহলে তোমাদেরকে মিক্স মিক্স প্র্যাকটিস করতে হবে। আর মিক্স কোশ্চেন প্র্যাকটিস করার জন্য আমি একটা মক টেস্ট শুরু করেছি, যার মধ্যে অলরেডি 8টা করানো হয়ে গেছে। আজকে 9 নম্বর মক টেস্টটা করানো হবে, ঠিক আছে? আর এই মক টেস্টগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যার নাম হচ্ছে টার্গেট জিএনএম এএনএম 2025। এখানে থেকে তোমরা নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এই প্লেলিস্টটাতে ঢুকে প্রত্যেকটা মক টেস্ট দেখতে পারো, ঠিক আছে? আর এই মক টেস্টগুলো তোমরা কেন দেখবে? কারণ হচ্ছে এই প্রত্যেকটা মক টেস্টে আমি ডিটেল অ্যানালিসিস করবো প্রত্যেকটা কোশ্চেনের। আর পরীক্ষায় হুবহু কমন আসার মতন যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আমি মক টেস্ট তৈরি করেছি। এটাই হবে তোমাদের লাস্ট মিনিটের নাম্বার পাওয়ার ট্রিক, ঠিক আছে? আর যদি এই পিডিএফ গুলো ডাউনলোড করতে চাও, যে পিডিএফ আমি লিখছি, মানে যা আমি বোর্ডে লিখছি সেই পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমার ভিডিওর নিচে দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে তোমরা এই পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তার মানে মোদ্দা কথা হচ্ছে আর্টিকেল বসাতে হবে, তাই তো? এবার কি বলেছে দেখি। ইউ শুড অ্যাডপ্ট অরফ্যান অ্যাজ হেয়ার, তাই তো? তাহলে অ্যাডপ্ট কি আছে? অ্যা। উচ্চারণ কি আসছে? অ্যা আসছে। আর এখানে এটা কিন্তু হেয়ার না, এটা কি? এয়ার। এটা উচ্চারণ কি হবে? এয়ার হবে। এটার উচ্চারণ হবে হচ্ছে এয়ার। এবার দেখো এখানে কি আসলো প্রথমে? সাউন্ডটা কি? ভাওয়েল সাউন্ড। আর এখানে কি আসলো? অরফ্যান্টে, না সরি, কি আছে এখানে? অরফ্যান। অরফ্যান্টে কি আসবে? ও আসবে। ও অর ফ্যান, তাই তো? এবার অর ফ্যান, এখানেও কি আসছে প্রথমে? ভাওয়েল সাউন্ড, তাই তো? এবার আশা করি আমরা সবাই জানি যে এ বসে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের আগে। কিসের আগে? কনসোনেন্ট সাউন্ডের আগে। কিন্তু অ্যান বসে হচ্ছে ভাওয়েল সাউন্ডের আগে, তাই তো? এবার তাহলে এবার এখানে কি বসবে? ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে কি বসবে? এখানে তাহলে এখানেও হবে আমার হচ্ছে কি? অ্যান। আর এখানেও হবে হচ্ছে আমার কি? অ্যান, তাই তো? তার মানে ডি হয়ে যাবে আমার অ্যান্সার, বুঝতে পেরেছি? তারপরে চলো এবার দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তাহলে এখানে এবার কি বসাতে হবে আমাদেরকে? এখানে বসাতে হবে হচ্ছে প্রিপজিশন, তাই তো? তাহলে কি বলেছে? ডোন্ট লুক অন হিম। তাহলে বলছে তার দিকে লুক আছে, তাই তো? এই যে লুক, যে ভার্বটা আছে, লুক হচ্ছে ভার্ব। এবার এই লুকের সঙ্গে কিন্তু অনেক প্রিপজিশন বসতে পারে। তাহলে এই বিভিন্ন প্রিপজিশন বসানোর পরে আমাদের যে ফ্রেজাল ভার্ব গুলো হবে, সেই ফ্রেজাল ভার্ব গুলোর আগে আমাদেরকে মানে জানতে হবে। তাহলে প্রথমত এই কোশ্চেনটা করার আগে আমরা লুকের সঙ্গে কি কি ফ্রেজাল ভার্ব হতে পারে সেটা দেখে নিই। তাহলে দেখো কি বলেছে। লুক যদি কি হয়? লুকের সঙ্গে ফর লাগিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? লুক ফর। লুক ফর মানে কি? লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। লুক ফর মানে কি? কোনো কিছু খোঁজ করা, বুঝতে পারলাম? যেমন দেখো কি বলেছে, টু ট্রাই টু ফাইন্ড সামথিং। বলেছে কোনো কিছু খোঁজা। যেমন এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখো কি বলছে। হি ইজ লুকিং ফর মানে সে খুঁজছে হিজ ওয়ালেট, মানে কি? তার ওয়ালেটটাকে সে খুঁজছে, তাই তো? এবার ধরে নাও লুকের সঙ্গে কি দিলাম? আফটার দিলাম। লুক আফটার মানে কি? টু টেক কেয়ার অফ, মানে হচ্ছে কারো দেখাশোনা করা। কি করা? কারো দেখা শোনা করা। যেমন এক্সাম্পল দেখো কি বলেছে। সি লুকস আফটার, সে দেখাশোনা করে লিটিল হার লিটিল ব্রাদার। তাহলে কি? সে তার ছোট ভাইয়ের দেখাশোনা করে, তাই তো? যত্ন নেয় বা মানে কেয়ার করে, টেক কেয়ার। এবার তারপরে যদি করি কি, যে লুক আপ। লুক আপ। এবার লুক আপ কি? আমি লুক ফর কি বলেছিলাম? যে কোনো কিছু খোঁজা। আর লুক আপ হচ্ছে টু সার্চ ফর ইনফো। এখানেও খোঁজা, এখানেও কি? খোঁজা। লুক আপ মানেও কি? খোঁজা। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে কি খোঁজা?
কোনো ইনফরমেশন খুঁজবো। কি খুঁজবো? ইনফরমেশন খুঁজবো। আর এখানে লুক ফর মানে কি? কোনো জিনিসের খোঁজ করব, ঠিক আছে? লুক ফর মানে কোনো একটা জিনিস হারিয়ে গেছে সেটা খুঁজবো। আর লুক আপ মানে হচ্ছে কোনো ইনফরমেশন খুঁজবো। যেমন দেখো কি বলেছে, আই লুকড আপ দ্য ওয়ার্ড। আমি কি করলাম? এই ওয়ার্ডটার মানে খুঁজলাম ইন দা ডিকশনারি। তাহলে কোনো ওয়ার্ডের যদি মিনিং খুঁজি, তাহলে মিনিংটা কি? মিনিং তো কোনো জিনিস না, মিনিং হচ্ছে কি এক ধরনের ইনফরমেশন। ইনফরমেশন খোঁজার ক্ষেত্রে লুক আপ। বুঝতে পারলাম? এবার যদি কি বলি, লুক অ্যাহেড। লুক আহেড, আহেড মানে হচ্ছে সামনে। বলছে তাকাও, কোন দিকে তাকাও? সামনের দিকে তাকাও। এবার সামনের দিকে তাকাও মানে কি? বলছে যে লুক আহেড মানে হচ্ছে কি নিজের ভবিষ্যতের কথা ভাবো। বুঝতে পারলাম? আহেড মানে হচ্ছে সামনে, তার মানে সামনে কি আছে? আমাদের ভবিষ্যৎ। তাহলে ফিউচারের কথা ভাবা, ফিউচার এর ভাবনা। বুঝতে পারলাম? যেমন দেখো, ইট ইজ টাইম, এটা হচ্ছে সময় হয়ে গেছে। কিসের সময় হয়ে গেছে? টু লুক আহেড, ভবিষ্যতের কথা ভাবার। অ্যান্ড মেক প্ল্যানস, এবং কি প্ল্যান তৈরি করার। ভবিষ্যতে কি করব না করব সেটার জন্য আমাদেরকে প্ল্যান তৈরি করার সময় হয়ে গেছে, এবং ভবিষ্যতের কথা ভাবারও সময় হয়ে গেছে। তাই তো? লুক আহেড মানে হচ্ছে কি তাহলে সামনে ভবিষ্যতের কথা ভাবার, ঠিক আছে? এবার লুক ইনটু। লুক ইনটু, ইনটু মানে হচ্ছে মধ্যে। তার মানে কি? লুক ইনটু মানে মধ্যে ঢুকে কি করব? কোনো কিছুর চেক করব, পরীক্ষা করব। কি করব? এক্সামিন করা বা পরীক্ষা করা। বুঝতে পারলাম? পরীক্ষা করা। যেমন দে আর লুকিং ইনটু দ্য ইস্যু, তারা কি করছে? ইস্যু মানে হচ্ছে সমস্যা, তারা সেই সমস্যাটা সম্বন্ধে কি করছে? লুক ইনটু করছে, মানে পরীক্ষা নিরীক্ষা করছে। পুলিশ কি করে? পুলিশ কোনো একটা ইস্যুকে কি করে? ইনভেস্টিগেট করে না? লুক ইনটু মানে পরীক্ষা, এটা ইনভেস্টিগেটও হবে। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেটও হবে। ইনভেস্টিগেট। বুঝতে পারলাম? এবার হচ্ছে লুক আউট। লুক আউট মানে কি? কেয়ারফুল থাকা। আর একটা কি বলেছিলাম? লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে কি দেখাশোনা করা, অন্য কারো দেখাশোনা করা। কার দেখাশোনা করা? তুমি তোমার ছেলে দেখাশোনা করছো, তার মানে কি অন্য কারো দেখাশোনা করা, অন্য কারো দেখাশোনা করা। বুঝতে পারলাম? কিন্তু লুক আউট মানে কি নিজে কেয়ারফুল থাকা। নিজে কি? নিজে কেয়ারফুল থাকা, কেয়ারফুল থাকা, নিজেই কেয়ারফুল থাকা। বুঝতে পারলাম? অন্য কারো না, নিজেই, নিজের প্রতি। যেমন লুক আউট বলছে দেখো দেখো দেখো, ইউ আর অ্যাবাউট টু হিট দ্য ওয়াল। ধরে নাও তুমি গাড়ি চালাচ্ছ, এবার গাড়ি চালাতে গিয়ে তোমার পিছনে যে বসে আছে সে বলছে কি যে এই দেখে শুনে চালা। কেন? কারণ সামনে হচ্ছে দেওয়াল আছে, ধাক্কা লেগে যাবে। তার মানে কি যে দেখে শুনে চালা, যেটা কি না ওটাই হচ্ছে কি লুক আউট। বুঝতে পারলাম? এবার ধরে নাও কি লুক আপ টু। লুকের সঙ্গে যদি কি লাগিয়ে দিই? আপ মানে উপরে, আর টু লাগিয়ে দিই, তাহলে কি হবে? টু অ্যাডমায়ার সামওয়ান। তাহলে কি কারো লুকস আপ হিজ বস। বলছে কি কাউকে তুমি কি করো? অ্যাডমায়ার করো। মানে কাউকে তুমি কি করো? নিজের আইডল মনে করো। বুঝতে পারলাম? তার মানে কাউকে অ্যাডমায়ার করা, কাউকে নিজের আইডল, না কাউকে নিজের কি বলবো, ইন্সপিরেশন মনে করা। ইন্স ইন্সপিরেশন, বা কাউকে কি করা? অ্যাডমায়ার করা। বুঝতে পারলাম? যেমন হি ট্রুলি লুকস আপ টু হিজ বস। তার মানে কি সে সত্যি সত্যি কি করে? তার বস, তার কোম্পানির যে বস আছে সেই বসকে সে কি করে? অ্যাডমায়ার করে, মানে সে তার বসের মতনই হতে চায়। তাই তো? বুঝতে পারলাম কি পারলাম না? এবার শেষে হচ্ছে কি লুক, তারপরে ডাউন, তারপরে অন। বলছে তাকাও কারো দিকে। ডাউন মানে কি নিচে, কারো দিকে নিচু চোখ করে যদি তাকাই, কারো দিকে কি করি? নিচু চোখ করে যদি তাকাই, তার মানে কি তাকে কি করছি? আমি অসম্মান করছি। তাই তো? কাউকে হেনো করছি। তাহলে দে লুক ডাউন অন পুর ফ্যামিলিজ। বলছে সে কি করে? তারা কি করে? গরিব ফ্যামিলিদেরকে কি করে? অসম্মান করে, রেসপেক্ট না করে। তাই তো? তাই মানে কি হীন করা, হীন মনে করা, বা হতে পারে কি অসম্মান করা, অসম্মান করা। বুঝতে পারলাম? তাহলে এবার আমরা লুক
লুকের সঙ্গে যা যা লুকের সাহায্যে যা যা ফ্রেজাল ভার্ব তৈরি হতে পারতো আমরা সবই কিন্তু শিখে নিলাম। এবার চলো কোশ্চেনটাতে যাই আর অ্যান্সারটা দেখি কি হতে পারে। তাহলে কি বলেছে, ডোন্ট লুক বলছে তাকায়ও না, কেমন ভাবে তাকায়ও না, অন হিম। তাহলে আমরা একটু আগে কি পড়লাম, লুক ডাউন আর অন একসঙ্গে কি ছিল, ডাউন আর অন একসঙ্গে, যখন ডাউন আর অন একসঙ্গে আসে তখন কি মানে বললাম এখনই, কাউকে হীন করা, হীন করা বা কি করা, কাউকে ছোট করা বা কাউকে কি করা, ডিস রেসপেক্ট করা, ডিস রেসপেক্ট করা, তাই তো। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, অনের সঙ্গে আর তো কিছু যাচ্ছে না, মিলবে না। লুক আপ অন, লুক আপ অন হয় না, লুক ফর হয়, কিন্তু লুক ফর এর সঙ্গে ফের অন হয় না, তার মানে কোনোটাতেই কিন্তু অন বসানো যাবে না। আর অনের পরে আবার যদি অন বসায় তো ডাবল অন হয়ে যাবে, তাহলে এগুলো কোনোটাই হবে না, তার মানে অ্যান্সার হবে কোনটা, এ নম্বরটা। বুঝতে পারলাম। এবার তা দেখি কি বলেছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তাহলে এখানে বলেছে কি, কনজাংশন বসতে বলেছে, তাই তো। আর কনজাংশন আমি বারবার করে বলেছি, কনজাংশন কি করে, ক্লজকে কি করে, ক্লজকে যুক্ত করে, তাই তো। এবার বাট, বাট মানে কি, দুটা অপোজিট জিনিসকে যুক্ত করে, কিন্তু অপোজিট জিনিসকে, যেটা আমি এর আগের মক টেস্টও বলেছিলাম। আর সিন্স, সিন্স কি করে, কোনো কিছুর কারণ বোঝায়, সিন্স মানে কি, যেহেতু, যেহেতু কোনো কিছুর কারণকে বোঝায়, ঠিক আছে। আর সিন্স শুধু কারণ বোঝায় না, তাছাড়াও আরো অনেক কিছু বোঝায়, যেমন সময়ের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন আমরা ইউজ করি। আর অ্যাজ, অ্যাজ মানে কিন্তু টাইমের ক্ষেত্রেও বসে, অ্যাজ অনেক অনেক কিছুতে বসে। তাহলে এবার কোনটা বসবে সেটা দেখতে হবে, তাহলে কোশ্চেনটা পড়ি আগে। মাই মাদার স্যাং মানে কি, আমার মা গান করেছিল। সি পিল দ্য অরেঞ্জ বলছে আমার মা গান করেছিল, কখন গান করেছিল, যখন সে অরেঞ্জ গুলোকে কি করছিল, জুস করছিল, তাই তো। তাহলে আমার মা অরেঞ্জ গুলোকে কি করতে গিয়ে, পিল করতে গিয়েই কিন্তু আমার মা এই গানটা করছিল, তার মানে দুটা কাজ একসঙ্গে চলছিল, তাই না। মানে দুটা কাজ যখন একসঙ্গে চলে তখনও কিন্তু আমরা কি লাগাতে পারি, অ্যাজ লাগাতে পারি। বুঝতে পারলাম। তাহলে এবার আমরা জেনে নিই যে অ্যাজ কখন কখন হতে পারে। তাহলে এক্সাম্পল দেখো, এখানে কি বলেছে, এক নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, মাই মাদার স্যাং, আমার মা কি করছিল, গান করছিল, যখন সে অরেঞ্জ গুলোকে কি করছিল, পিল করছিল, তাই না। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে অ্যাজ হচ্ছে একটা কনজাংশন, কিন্তু এখানে এটা কি বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, মানে একই সময় দুটা কাজ। তাহলে একই সময় দুটা কাজ হলে তখন আমরা এক বসাতে অ্যাজ বসাতে পারি। বুঝতে পারলাম। আর কোথায় বসাতে পারি অ্যাজ, 2 নম্বর এক্সাম্পল দেখো, অ্যাজ ইট ওয়াজ রেইনিং বলছে যেহেতু, যেহেতু বৃষ্টি হচ্ছিল, উই ডিসাইডেড টু স্টে ইনডোর, আমরা ঠিক করলাম যে আমরা বাড়িতেই থাকবো, যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা ঠিক করলাম যে আমরা বাড়িতেই থাকবো। এবার এখানে দেখো, তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে অ্যাজ দ্বারা কি বোঝাচ্ছে, কোনো কিছুর কন্ডিশন বা শর্ত বোঝাচ্ছে। তাহলে কি কন্ডিশনের ক্ষেত্রেও, তাহলে কন্ডিশনের ক্ষেত্রেও আমরা অ্যাজ বলতে পারি। বুঝতে পারলাম। এবার 3 নম্বর, ডু অ্যাজ আই সে বলছে করো যেমন আমি কি বলছে, করো যেমন আমি বলছি। তাহলে এখানে কি, করো যা যা আমি বলছি, তাহলে আমি যা বলছি তাই করো, তাহলে কি এখানে যা এর মিনিং আসছে। বুঝতে পারলাম। আর এবার এখানে দেখো, এগুলো সব কি ছিল, কনজাংশন ছিল, এটাও কনজাংশন ইউজ ছিল, এটাও কনজাংশন ইউজ ছিল, এটাও কনজাংশন ইউজ ছিল। কিন্তু যদি তুমি এখানে দেখো, এখানে কি বলছে, হি ওয়ার্কস, সে কাজ করেছে, কি হিসাবে কাজ করেছে, জার্নালিস্ট হিসাবে কাজ করেছে লোকাল নিউজ পেপারের জন্য। তাহলে কি হিসাবে, জার্নালিস্ট হিসাবে। তাহলে এখানে
অ্যাজ মানে কি হিসাবে, কিন্তু এখানে দেখো এটা হয়ে যাচ্ছে কি এর পরে যে এইটুকুটা আছে এটা হচ্ছে কি নাউন, তার মানে এটা হয়ে গেল অবজেক্ট। তার মানে অ্যাজ হচ্ছে কি আমার এখানে অ্যাজ কি হিসেবে কাজ করছে, অ্যাজ এখানে আমার প্রিপজিশন হিসেবে কাজ করছে, তাই তো, কারণ এর পরে কোনো ক্লজ নাই। কিন্তু এখানে দেখো এখানে পুরো ক্লজ ছিল অ্যাজ এর পরে, এরপরেও দেখো পুরো ক্লজ ছিল, তারপরে এরপরেও দেখো পুরো ক্লজ ছিল, কারণ এগুলোতে অ্যাজ ক্লজকে যুক্ত করেছিল তাই এগুলো কি হয়েছিল কনজাংশন হয়েছিল, কিন্তু এখানে এখানে এটা কি হয়ে গেল প্রিপজিশন হয়ে গেল, বুঝতে পারলাম। তাহলে বুঝতে পারলাম অ্যাজ এ কি কিভাবে ইউজ হতে পারে। চলো এবার তারপরেটা দেখি। তো কি বলেছে 49, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। বলেছে অ্যাডজেক্টিভের ফর্ম বসাতে বলেছে, তাই তো। এবার আমি এর আগের দিনই বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কিভাবে চিনতে পারি, তাই না, কিন্তু এবার আমি সেটা আর বলছি না। অ্যাডজেক্টিভ কিভাবে চিনতে পারি সেটা বলেছিলাম, যে কোনো শব্দের শেষে কি থাকে আইভিই থাকে বা আইএসএইচ থাকে বা আইসি থাকে বা এ আর ওয়াই থাকে বা ইত্যাদি অনেকগুলো বলেছিলাম। আর না হলে কি বলেছিলাম যে এক্সাম্পলে ইউজ করব, তাই তো। কিন্তু এখানে দেখি এক্সাম্পল আমাকে দিয়ে দিয়েছে, দ্য পার্ট অফ দ্য নোভেল ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্য ফর্মার। এবার বলেছে যে নোভেলের এই পার্টটা, নোভেলের কোন পার্টটা মোর ইন্টারেস্টিং অন্য পার্টের চেয়ে, তাহলে নোভেলের একটা পার্ট হচ্ছে অন্য পার্টের চেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলছি ইন্টারেস্টিং। এবার আমি কি দেখতে পাচ্ছি এখানে কি আছে দেন আছে। এবার দেন কখন থাকে, দেন থাকে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি থাকে, কিসের সময় থাকে দেন, দেন থাকে হচ্ছে কম্পারেটিভ এর ক্ষেত্রে, মানে কি করাবে তুলনা করা বোঝাবে। এবার তুলনা করছে কার কার মধ্যে তুলনা করছে, একটা হচ্ছে ফরমারের মধ্যে আর একটা কার মধ্যে। এবার আমাকে জানতে হবে দুটা ওয়ার্ড হয়, তাহলে কম্পেয়ার করছে কার কার সঙ্গে, একটা এই সাইডে একটা এই সাইডে। এদিকে হচ্ছে কি ফরমার, ফরমার মানে হচ্ছে কি পরেরটা, পরের পরের অংশ, বুঝতে পারলাম। আর তার আগে কি হয় লেটার, ফরমার আর কি লেটার, সরি পরের বললাম ভুল হলো। ফরমার মানে হচ্ছে কি আগের, ফরমার মানে হচ্ছে আগের, আর লেটার মানে হচ্ছে কি পরের, পরের, বুঝতে পারলাম। তাহলে কম্পেয়ার করছে একটা ফরমার আর একটা হচ্ছে কি লেটারের মধ্যে। এবার যখন আমি দেখতে পাচ্ছি এখানে ফরমার দেওয়া আছে, তাই এখানে আবার ফরমার হবে না, ফরমারের সঙ্গে কার হবে লেটারের হবে, বুঝতে পারলাম, আগের আর পরের। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এই অ্যান্সার হবে। এবার লেটার দেখে আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে আমরা লেটারের কিন্তু অনেকগুলো লেটার জানি, তাই তো। তাহলে জেনে নি, প্রথম হচ্ছে একটা কি হয়, এখানে যেটা আছে এটা কি আছে লেটেস্ট, কিন্তু লেটেস্ট কি বানান ভুল আছে, আমাদের কি বানান হওয়া উচিত ছিল LATEST, লেটেস্ট মানে হচ্ছে কি নতুন, যেটা লেটেস্ট মানে কি নতুন। তারপরে একটা কি হয় লেটার হয় LETTER, লেটার, লেটার মানে কি চিঠি। আর কি বর্ণ, আমরা ইংলিশে যে বর্ণগুলো পড়ি না সেগুলো। আর একটা লেটার তো আমরা জানলাম যে পরের, আগে, হ্যাঁ পরের, বুঝতে পারলাম। আর এটুকুই, তারপরে চলো এবার 50 নম্বর দেখো কি বলেছে, বলেছে কারেক্ট প্যাসিভ ভয়েস চেক করতে বলেছে। এবার আমি বলেছিলাম যে প্যাসিভ ভয়েস থাকলে শুধু আমি একটা জিনিস চেক করব, বি আর কি ভার্বের থার্ড ফর্ম। এবার আর যা থাকবে চেঞ্জ হবে না, যেমন থাকবে তেমনই আসবে। এবার আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে ডিড আছে, তার মানে ডিড দেখে বুঝতে পারলাম এটা কিসে আছে পাস্ট টেন্সে আছে, তাই তো। এবার পাস্ট টেন্সে আছে মানে এখানেও আমার পাস্ট টেন্সে হওয়া উচিত। এবার এখানে কি আছে ডাজ আছে, আর ডাজ কি পাস্টে থাকে না প্রেজেন্টে থাকে, ডাজ থাকে হচ্ছে প্রেজেন্টে। আর আমি এখনই বললাম যে যেই টেন্সে থাকবে সেই টেন্সেই আমরা ব্যাক আনবো, তাহলে পাস্ট ছিল পাস্টে থাকবে, প্রেজেন্টে কখনোই আসবে না, বুঝতে পারলাম। এবার আমরা কি জানি যে ভয়েস চেঞ্জ করার সময় বি ভার্ব লাগবে, আর পাস্টে বি ভার্ব কি হয় ওয়াজ না হলে কি ওয়্যার। এবার দেখতে পাচ্ছি এখানে ওয়াজ ওয়্যার কিন্তু নাই, এখানে কি আছে ডিড আছে,
তাহলে এটা হবে না, কারণ আমার ওয়াজ ওয়্যার লাগবে। এবার এখানেও দেখো ওয়াজ আছে, এখানেও দেখো কি আছে, ওয়াজ আছে, আর স্টোরিটা সামনে চলে এসছে, ঠিক আছে। এবার তারপরে আমার কি লাগবে, ভার্বের থার্ড ফর্ম। আর রাইটের থার্ড ফর্ম কি হয়, রাইটের সরি, রাইটের কি হয়, রিটেন হয়। রিটেন হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম। আর WROTE রোড, যেটা রোড হচ্ছে কি ভার্বের 2 নম্বর ফর্ম। আর 1 নম্বর ফর্ম কি WRITE রাইট, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে এখানে কি লেখা আছে, রোড লেখা আছে। তাহলে এটাও তো ভুল, কারণ আমার ভার্বের থার্ড ফর্ম লাগবে। তাহলে অ্যান্সার হলো কোনটা, সি নম্বরটা। বুঝতে পেরেছি কি পারিনি? আমি বুঝালাম বেশি সময় মানে আমি যেমন করে বুঝালাম এটা কিন্তু সময় বেশি লাগলো, কিন্তু তোমরা যেটা বুঝালাম সেটা তোমরা মনে মনে করবে, সময় কিন্তু কম লাগবে। বুঝতে পারলাম? এবার তারপরে চলো 51 নম্বর, দেখো কি বলেছে, সাবস্টিটিউশন। তার মানে এটা হচ্ছে অত পড়া দরকার নাই, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন, তাই তো? তাহলে আমি দেখে নিই যে কি বলছে। বলেছে এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ইটস ফাদার ইজ কল্ড। বলেছে বলেছে কি যে বাবার মৃত্যুর পর যখন সন্তান জন্ম হয় তখন তাকে কি বলে। যদি তোমরা মুখস্থ করে থাকো তাহলে তোমরা জানবে যে সেটাকে বলে হচ্ছে পস্থুমাস চাইল্ড। এবার যদি শুধু আমরা যদি শুধু কি বলি যে পস্থুমাস, পস্থুমাস মানে কি, পস্থুমাস বলে না যে মরণোত্তর, পস্থুমাস মানে হচ্ছে মরণোত্তর, মরণোত্তর। যেমন শুনেছি যে কেউ কেউ মরণোত্তর অস্কার পায়, কেউ কেউ মরণোত্তর ভারত রত্ন পায়। তার মানে মরে যাওয়ার পরে কিন্তু ওকে ভারত রত্ন দিয়ে সম্মানিত করা হয়, ঠিক আছে। তার মানে পস্থুমাস মানে হচ্ছে কি মরণোত্তর। তাহলে যখন কারো ফাদার মারা যায় আর তারপরে যদি শিশু জন্ম হয় তখন সেটাকে বলবো পস্থুমাস, ঠিক আছে। অরফ্যান্ড বলবো না, কারণ অরফ্যান্ড হচ্ছে কি যার প্যারেন্টস মানে বাবা মা দুজনাই নাই, দুজনাই মরে গেছে, ঠিক আছে। যে হচ্ছে অনাথ, বা এমনও হতে পারে যে হয়তো মরেনি কিন্তু তাকে ছেড়ে চলে গেছে, মানে একাই মানুষ হয়েছে যে বাচ্চাটা, সে হচ্ছে অরফ্যান্ড। বুঝতে পেরেছি? আর ডেপ্রাইভড চাইল্ড, ডেপ্রাইভড মানে হচ্ছে কি যার দেখে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে কি কেউ তাকে কেয়ার করে না, মানে যে বাচ্চার কি কেউ কেয়ার করে না, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে একটু অনাথের মতনই, কিন্তু এটাও আমার অ্যান্সার হবে না। বুঝতে পারলাম? আর ওয়েফ, ওয়েফ মানে হচ্ছে কি আনহেলথি, পাতলা। কি বলি, একেবারে খুব পাতলা হয়ে যায় না, যাকে কি বলি যে নিউট্রিশন খারাপ হয়ে যায় না, মাল নিউট্রিশন, বা খুব খারাপ অবস্থা। দেখে বুঝতে পারি যে কিছু কিছু বাচ্চা থাকে যারা কি হয় ছোটবেলায় পুষ্টির অভাব, কুপুষ্টিজনিত কারণে, কুপুষ্টি, কুপুষ্টির কারণে যে বাচ্চাগুলো কি হয়ে যায় একেবারে শুকিয়ে যায়, পাতলা হয়ে যায়, সেটাকে বলে হচ্ছে ওয়াইফ। বুঝতে পারলাম? তাহলে এই কটা হবে না। এবার আমি তোমাদের কয়েকটা ওয়ান ওয়ার্ড ধরছি, বলো তোমরা পারো কি পারো না, ঠিক আছে। আহ তাহলে এবার আমি তোমাদেরকে কয়েকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ধরছি যেগুলো পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে। 10টা ধরছি, বলবে তোমরা জানো কি জানো না। প্রথম হচ্ছে কি অমনিসিয়েন্ট, বলো অমনিসিয়েন্ট মানে কি জানো, অমনিসিয়েন্ট মানে জানো কি? যদি না জানো তাহলে দেখে নাও, এটা কিন্তু পরীক্ষায় আসে। অমনিসিয়েন্ট মানে কি, অমনিসিয়েন্ট মানে হচ্ছে এমন একজন পার্সন যে হচ্ছে কি নোজ এভরিথিং, যে হচ্ছে কি সবই জানে। এবার মাথায় রাখবা অমনি যেটা, অমনি মানে হচ্ছে কি অল, অমনি হচ্ছে একটা রুট ওয়ার্ড, অমনি মানে হচ্ছে অল মানে সব। আর সিয়েন্ট যেটা সায়েন্স পড়েছো, সায়েন্স মানে হচ্ছে কি সায়েন্স মানে কি বলছে, সাইন্স মানে হচ্ছে নলেজ, ঠিক আছে। তাহলে কি যে সবকিছু জানে। এবার রেটিসেন্ট, রেটিসেন্ট কি কেউ জানো, রেটিসেন্ট মানে কি? এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে। রেটিসেন্ট এটা আমি এভাবে মুখস্থ করি কিভাবে, যে রেহতি হ্যাঁ শান্ত, রেহতি শান্ত, রেহে তি শান্ত মানে যে কি হয় শান্ত সুষ্ঠুভাবে থাকে, মানে কি যে একাই থাকে, কারোর সঙ্গে কথা বলে না, শান্ত থাকে। বুঝতে পারলাম? তাহলে দেখো এটা কি হবে, তাহলে এটা হবে হচ্ছে ওয়ান হু স্পিক্স লেস, যে কি করে কথা কম বলে। বুঝতে পারলাম? যে একাই থাকে, যে শান্ত থাকে, কথা কম বলে। বুঝতে পারলাম? এবার যদি বলি থেইস্ট,
থেইস্ট মানে হচ্ছে কি গড, যে ভগবানে বিশ্বাস করে, ঠিক আছে। থিও, থিও হচ্ছে একটা রুট ওয়ার্ড, মাথায় রাখবা। থিও মানে কি গড, থিও মানে হচ্ছে গড, তাহলে যে ভগবানে বিশ্বাস করে, তাহলে ওয়ান হু বিলিভস ইন গড। আর এটা যদি কি হয়ে যেত, অ্যাথিস্ট হয়ে যেত, তাহলে কিন্তু যে ভগবানে বিশ্বাস করে না, বুঝতে পারলাম। তারপরে বলছে সেন্টেনারিয়ান, বলছে সেন্টেনারিয়ান। তোমরা পার্সেন্ট শুনেছো, পার্সেন্ট? তাহলে ওই সেন্ট যেটা, সেন্ট মানে হচ্ছে কি, সেন্ট মানে হচ্ছে 100, বুঝতে পারলাম। তার মানে এমন একজন ব্যক্তি যে কি হয়, এমন একজন ব্যক্তি যে 100 বছরেরও বেশি বাঁচে, বুঝতে পারলাম। তাহলে সেন্টেনারিয়ান মানে হচ্ছে কি, যে 100 বছরের বেশি বাঁচে, বুঝতে পারলাম। তারপর হচ্ছে কি ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট। বলছে ফিলান্থ্রপিস্ট মানে কি, যে হচ্ছে, জানো কেউ, যে মানুষকে ভালোবাসে, যে মানব কুলকে ভালোবাসে, মানে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ভালোবাসে, বুঝতে পারলাম। তারপরে ইনসলভেন্ট, ইনসলভেন্ট, ধরে নাও কিছু লোক হয় না যে লোন নিয়ে নেয় কিন্তু লোনটা শোধ করতে পারে না, তখন কি করে মানুষ ব্যাংক্রাফট বলে দেয় না ওকে, যে ব্যাংক্রাফট ঘোষিত করে দেয়। তাহলে এই ব্যাংক্রাফট মানে হচ্ছে কি ইনসলভেন্ট, মানে যে তার ধারগুলো শোধ করতে পারে না, যে কি ধার শোধ করতে পারে না, তাকে বলে কি ব্যাংক্রাফট। এটাই কিন্তু সিনোনিম আসতে পারে, ইনসলভেন্ট মানে হচ্ছে ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট, বুঝতে পারলাম। এবার পলিগ্লট, পলিগ্লট মানে কেউ বলতে পারবে? পলি মানে হচ্ছে অনেক, পলি মানে হচ্ছে অনেক, আর গ্লট মানে হচ্ছে কি গলা, মানে কি যার অনেকগুলো ভয়েসে কথা বলার ট্যালেন্ট আছে, মানে যে অনেক ভাষায় কথা বলতে পারে, বুঝতে পারলাম। তাহলে কি যে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে তাকে বলি আমরা পলিগ্লট। এবার তাহলে কি ওয়ান হু নোস মেনি ল্যাঙ্গুয়েজেস। এবার স্টয়িক, এবার যদি বলি স্টয়িক, স্টয়িক পার্সন মানে কি, যে হচ্ছে খুবই কঠোর, যার সুখ দুঃখ কষ্ট কোনো কিছু যায় আসে না। ওয়ান হু ইজ ডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে যে কি কোনো যায় আসে না, কিছু যায় আসে না, টু প্লিজার অর পেইন, বলছে কষ্টও যার হয় না, যার কি কোনো আনন্দও হয় না, বুঝতে পারলাম। তাহলে স্ট্রাইক পার্সন মানে হচ্ছে কি, যে আনন্দ এবং পেইন মানে ব্যথা দুটোতেই ইনডিফারেন্ট থাকে, মানে কি যার যায় আসে না, ইনডিফারেন্ট মানে কি যায় আসে না, বুঝতে পারলাম। এবার অপটিমিস্টিক, আর একটা হয় কি পেসিমিস্ট। অপটিমিস্ট মানে হচ্ছে কি আশাবাদী, আর পেসিমিস্ট মানে হচ্ছে যে হচ্ছে কি নিরাশাবাদী। তাহলে অপটিমিস্ট হচ্ছে ওয়ান হু লুকস অন দা ব্রাইটেস্ট সাইড অফ থিংস, মানে কি যে কি হয় শুধু ব্রাইট মানে কি ভালো দিকগুলোর দিকেই দেখে, যে সবকিছুতে কি ভালো দিক খুঁজে বের করে, তার মানে যে হচ্ছে কি আশাবাদী, বুঝতে পারলাম, আশাবাদী। এবার হচ্ছে গ্লুটন, গ্লুটনটা কি, গ্লুটনটা জানো কেউ? গ্লুটন হচ্ছে কি, যদি এগুলো না জানো তোমরা কিন্তু এগুলোকে আমি লিখে দিলাম, পিডিএফ থেকে ডাউনলোড করে মুখস্থ করে নেবে, ঠিক আছে। আর যদি জানো তাহলে তো খুবই ভালো, জানা উচিত, খুব কমন এগুলো। বলছে ওয়ান হু ইটস টু মাচ, যে কি হয় প্রচুর খাই। এবার গ্লুটন কি হয় মাথায় রাখি, বলছে গোলু মলু হয়ে গেছে, কি হয়ে গেছে গোলু মলু হয়ে গেছে। আর গোলু মলু কেন হয়, গোলু মলু হয় কারণ হচ্ছে সে প্রচুর খেয়েছে, তাই না। তাহলে গোলু মলু, তাহলে গ্লুটন গোলু মলু, মনে থাকবে। এবার তারপরে চলো, এবার বলছে 52 নম্বর কোশ্চেন, দেখো কি বলেছে, চুজ দ্য বেস্ট ওয়ার্ড কমপ্লিট ইচ সেন্টেন্স। বলেছে এখানে যে শূন্যস্থানটা আছে এখানে কোন কি বসাতে গেলে এটা মিলবে। তাহলে ডোন্ট ওয়ারি, বলছে চিন্তা করো না, লেট টু নাইট, চিন্তা করো না কারণ কি আমি আজকে কি হয়ে যাব, লেট হয়ে যাব। তাহলে এদিকে কি দেখতে পাচ্ছি, যে এখানে বলছে না চিন্তা না করতে, তাহলে এখানে কি হবে, আমি যদি লেট না হই তাহলে তো চিন্তা করবেই না, তার মানে আমি অবশ্যই লেট হব, তাই না। তাহলে আমি লেট হব। এবার এখানে দেখো, এখানে কি বলেছে, হোয়েন আই অ্যাম লেট, যখন আমি লেট তখন চিন্তা করবে না, না না না, এরকম বলি না আমরা। এবার ও হ্যাঁ, একটা জিনিস তোমাদের জানা উচিত, আমরা কি জানি, ধরে নাও আমি লিখলাম যে ইফ আই ওয়ার এ ওয়ার এ কিং আই উড পানিশ দ্য থিভস। তার মানে কি
বলছি যদি আমি রাজা হতাম তাহলে আমি পানিশ করতাম চোরেদেরকে। তাহলে আমি যদি রাজা হতাম, তাহলে আমি কি রাজা আছি? আমি রাজা নাই। তাহলে আমি কি শাস্তি দিব না দিব না? তাহলে আমি শাস্তি দিব না। আমি শাস্তি কখন দিতাম? যদি আমি রাজা হতাম, তাই তো? তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা শর্ত বোঝাচ্ছে না? যদি হতাম তাহলে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার কি কন্ডিশনাল সেন্টেন্স। বুঝতে পারলাম? কন্ডিশনাল। আর যেটা ওর পরে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রেজাল্ট। এবার কথা হচ্ছে, তাহলে এখানেও কি কন্ডিশনাল বোঝাচ্ছে যে চিন্তা করো না যদি আমি লেট হই। তাহলে আমি লেট হলে চিন্তা করবে না, লেট না হলে চিন্তা করবে না, কোনো সমস্যাই নাই। কিন্তু যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু চিন্তা করবে না। তাহলে এটা কি কন্ডিশনাল। এবার কন্ডিশনালে কিন্তু হোয়েন বসে না, বুঝতে পারলাম? তাহলে কন্ডিশনালে হোয়েন বসে না, তাহলে এই দুটাই হবে না। বুঝতে পারলাম? তাহলে এই দুটাই হবে না। এবার আরেকটা জিনিস মাথায় রাখবে, ইফ যদি থাকে, কি থাকে? ইফ থাকে। ইফের পরে কিন্তু কখনো উইল বা কি উড এগুলো বসে না। বুঝতে পারলাম? ইফ এর সঙ্গে উইল আর উড বসে না। এবার এখানে কি লিখেছে? আই উইল লিখেছে। আই এল মানে কি? আই ইফ আই উইল। আর আমি এখনই বললাম যে উইল বসে না, তাহলে এখানে উইল বসবে না, তার মানে এটা হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নম্বর। বুঝতে পারলাম? তাহলে এটা যে কন্ডিশনাল সেন্টেন্সের ছিল, তাহলে চলো কন্ডিশনাল সেন্টেন্সটা আমি শিখে নিই আগে। ঠিক আছে? এবার কন্ডিশনাল সেন্টেন্স বললাম কি যে শর্ত বোঝাবে। এবার কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু কত রকমের হয়? 4 রকমের। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ঠিক আছে? এবার যেটা জিরো কন্ডিশনাল কখন বসে? জিরো কন্ডিশনাল তখন বসে যখন আমরা কোনো জেনারেল ট্রুথ বলি বা কোনো ফ্যাক্ট বলি বা চিরন্তন সত্য বোঝাই, ইউনিভার্সাল ট্রুথকে বোঝাই, তখন কিন্তু আমাদের জিরো কন্ডিশনাল বোঝাই। তার মানে ওখানে কোনো কন্ডিশন থাকে না, কারণ সেটা কি হয়? সত্য বোঝায় চিরন্তন। যেমন এক্সাম্পল দেখো, ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে কি করো? উষ্ণ করো, গরম করো। ইট মেল্টস, এটা কি হবে? গলে যাবে। তাহলে বরফকে যদি তুমি গরম করো তো গলবে কি গলবে না? এটা তো চিরন্তন সত্য, এটা তো গলবেই। তোমার ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট কিছুই বোঝাচ্ছে না, তাই না? এটা হচ্ছে চিরন্তন সত্য, সেই জন্য এখানে হবে কি জিরো কন্ডিশনাল হবে। বুঝতে পারলাম? এবার জিরো কন্ডিশনালে কি কি হয়? ইফ এর পরে সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে, আর তারপরে যেটা বসবে নেক্সট ক্লজ যেটা, সেটাও কিন্তু আমার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তার মানে দুটাই আমার কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। বুঝতে পারলাম? এবার যেটা ফার্স্ট কন্ডিশনাল যেটাকে বলি, ফার্স্ট কন্ডিশনালে কি হয়? যেখানে কোনো কিছু বাস্তব সম্ভাবনা আছে, যেটা ভবিষ্যতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে সেটা। যেমন এক্সাম্পল দেখো, ইফ ইট রেন, বলছে বৃষ্টি যদি হয়। তাহলে কি কন্ডিশনটা কি? যে বৃষ্টি যদি হয় তাহলে বৃষ্টি কি হবে না? হ্যাঁ, সম্ভাবনা তো আছে, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। আমি কি জানি? জানি না। তাহলে কি পসিবিলিটি বোঝাচ্ছে। আর অসম্ভব কি বৃষ্টি হওয়ার না, তার মানে কি রিয়েল, সম্ভব। তাহলে কি আই উইল স্টে, তাহলে আমি কি হব? থেকে যাব। কোথায় থেকে যাব? হোমে থেকে যাব। এবার দেখো, আমি এখানে কিন্তু উইল দিলাম, কিন্তু ইফ এর পরে দেখো উইল দিলাম না। বুঝতে পারলাম? ইফ এর পরে উইল হয় না, তাহলে এক সাইডে উইল দিব, তাহলে ফিউচার বুঝে যাবে। তাহলে এদিকে যেহেতু ফিউচার আছে কি না, তাই জন্য আগেরটাও ফিউচার বুঝতে পারা যাবে। দুবার করে উইল লাগানোর কোনো দরকার নাই। আশা করি তোমরা এটা জানো। আর এখানে তাহলে প্যাটার্নটা কি? ইফ থাকবে, আর ইফের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, কিন্তু তারপরের যেটা তারপরের যেটা টেন্স থাকবে, মানে তারপরে যেটা ক্লজ থাকবে, সেটা কিন্তু কি হবে? উইল বসবে। তার মানে এক কথায় বলতে গেলে কি বসবে? ফিউচার টেন্সে যাবে ওটা। বুঝতে পারলাম? এবার যদি বলি সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল কি? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এমন কিছু যেটা হচ্ছে আনরিয়েল বা কি হাইপোথেটিক্যাল সিচুয়েশন। যেটা হচ্ছে আনরিয়েল বা কি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে এমন কিছু যেটা কল্পনায় শুধু হতে পারে, বাস্তবে কখনো হতে পারে না। বুঝতে পারলাম? যেটা কি অসম্ভব, এক কথায় বলতে গেলে যেটা অসম্ভব সিচুয়েশন। দেখো দেখো কি বলছে, ইফ আই ওন দ্য লটারি, বলেছে যদি কি আমি লটারি জিতি। কিন্তু আমি কি লটারি জিতেছি? না, আমি তো জিতিনি, তাই না? আই উড ট্রাভেল, যদি লটারি জিতি তাহলে কিন্তু আমি ট্রাভেল করব, যদি না জিতি তাহলে কিন্তু আমি ট্রাভেল করব না। তাহলে বাস্তবে কি আমি জিতেছি? জিতিনি, তাই তো? এবার দেখো ওয়ান, এখানে কি আছে? পাস্টে আছে না? সেই জন্য উইলটা কি হয়ে গেছে? উইলেরও পাস্ট হয়ে গেছে। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি যে ইফ এর পরে হবে পাস্ট টেন্সে, আর এদিকে তখন উইলেরই পাস্ট ফর্ম বসবে। তাহলে দু সাইডটাই কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে, মানে উইলটাই হয়ে যাবে কি পাস্ট। বুঝতে পারলাম? এবার
থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল হচ্ছে কি আনরিয়েল, এটাও হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এখানে কিন্তু দেখো ইফ আই হ্যাড স্টাডিড, মানে যদি আমি স্টাডি করে হতাম, এখানে দেখো কিসে আছে, পারফেক্টে আছে না, এদিকে পারফেক্ট আছে, সেই জন্য আমার এদিকেও কি আসবে, পাস্ট তো আসবে, কিন্তু পাস্টের পারফেক্ট করতে হবে, তার মানে এখানেও আমার উডের পরে হ্যাভ আসবে, বুঝতে পারলাম, আই উড হ্যাভ পাস্ট, যদি আমি পড়াশোনা করে হতাম তাহলে আমি হয়তো পাস করে যেতাম। তাহলে ইফ এর পরে হবে কি পাস্ট পারফেক্ট, তাহলে এই সাইডেও আমাকে কি করতে হবে, উড আর হ্যাভ লাগাতে হবে, বুঝতে পারলাম, যাকে আমরা পাস্ট পার্টিসিপেল বলি। এবার এইটুকু যে আমি যেটা বললাম সেটাকে আমি, তোমার হয়তো একটু বেশি হয়ে যাবে মনে হচ্ছে যে কিভাবে মনে রাখবো, মনে রাখার পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি দেখো। তাহলে এক সাইডে থাকবে কি ইফ থাকবে, ঠিক আছে। এবার ইফ এর পরে যদি কি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরের যেটা ক্লজ থাকবে সেই ক্লজটাও কি হবে, পরের ক্লজটাও প্রেজেন্টে থাকবে বা কিছু থাকবে ফিউচারে থাকবে, প্রেজেন্টে থাকবে বা কিছু থাকবে ফিউচারে থাকবে, বুঝতে পারলাম। এবার প্রেজেন্টে কখন থাকবে, যখন কি হবে, চিরন্তন সত্য বুঝাবে, ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, মনে থাকবে, আর না হলে ফিউচারে বসবে। কিন্তু যদি ইফ এর পরে যদি কি থাকে, পাস্টে থাকে, ইফ এর পরে যদি পাস্টে থাকে, তাহলে এদিকে যে ফিউচার থাকবে কিনা, ফিউচার টেন্স, সেই ফিউচার টেন্সেরও কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে, ফিউচার টেন্সেরও কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। তার মানে এক কথায় উইল থাকবে কিন্তু উইল বসবে না, কি হবে, উইলের পাস্ট উড বসে যাবে, মনে থাকবে। এবার যদি কি থাকে, ইফ থাকে, আর এখানে যদি কি থাকে, পাস্ট পারফেক্ট থাকে, তার মানে কি পাস্ট পারফেক্টে কি থাকে, পাস্ট পারফেক্টে তো হ্যাড থাকে, তার মানে যদি হ্যাড থাকে তাহলে এদিকে কি হবে, তাহলে এদিকে যেমন পাস্টে উড হয়, উড তো হবেই, ঠিক আছে, উড তো হবেই, কিন্তু যেহেতু এখানে হ্যাড আছে তাই উডের পরে এখানে কি বসে যাবে, হ্যাভও বসে যাবে, বুঝতে পারলাম। এবার মনে থাকবে। তাহলে এই তিনটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে গেল, বুঝতে পারলাম আশা করি, এবার মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা স্টার মার্ক মেরে দিলাম, কন্ডিশনাল সেন্টেন্স পরীক্ষাতে প্রচুর আসে। তার মানে কি পাস্ট, মাথায় রাখবা কি পাস্ট, পাস্ট, এটা মিটিয়ে দাও। তাহলে মাথায় রাখতে হবে কি, যদি পাস্ট থাকে পাস্ট হবে, পারফেক্ট থাকে তাহলে পারফেক্টই হবে মানে হ্যাভি হবে, আর প্রেজেন্ট থাকে তাহলে ফিউচার হবে, কিন্তু যদি চিরন্তন সত্য থাকে তাই ফিউচারটাকে উইল না লাগিয়ে প্রেজেন্টে করে দেবো, বুঝতে পেরেছি। চলো এবার, এবার এটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ফেমিনিন অফ গুজ। তাহলে আমি বলেছিলাম যে মাস্কুলিন আর ফেমিনিন জেন্ডার গুলো তোমরা কয়েকটা মুখস্থ করবা, যেটা আমি লিস্ট দিয়েছিলাম এর আগের দিন, তাই তো। এবার বলো গুজ থেকে কি হবে, আমরা কি জানি, গুজটা কিন্তু নিজেই কি ফেমিনিন হিসাবেও কাজ করে আর মাস্কুলিন হিসাবেও কাজ করে, যেমন এর আগের দিন যেটা বলেছিলাম সেটা মনে আছে, তাহলে দেখে নাও আজকে আবার বলে দিচ্ছি। যেমন বলেছিলাম বাক, স্ট্যাগ, এগুলো মুখস্থ করতে বলেছিলাম, মনে আছে। এবার গুজটা কি ফেমিনিন জেন্ডার, গুজটা কি নিজেই ফেমিনিন জেন্ডার, কিন্তু মাস্কুলিন জেন্ডার কি হবে, গ্যান্ডার হবে। কিন্তু এখানে কি বলেছে, মাস্কুলিন চাইনি, এখানে কি চেয়েছে, ফেমিনিন চেয়েছে, তাই যেহেতু ফেমিনিন চেয়েছে তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, গুজ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাস্কুলিনের ক্ষেত্রে কিন্তু আমরা গ্যান্ডার ইউজ করতে পারি, আর না হলে যে গুজ আছে সেটাকে ইউজ করতে পারি, বুঝতে পারলাম। কিন্তু ফেমিনিনের ক্ষেত্রে শুধু গিজ হবে, গুজ হবে, জেন্ডার হবে না, বুঝতে পেরেছি পাইনি। তাহলে সি হয়ে গেল অ্যান্সার। এবার তারপরে চলো, আর এটা মুখস্থ করে নিবা। তারপরে 54 নম্বর বলেছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তাহলে বলেছে যে এরর খুঁজে বের করো। তাহলে কি বলেছে দেখি, বিজনেস কনফিডেন্স ইজ বাই দ্য আপসুইং as companies are betting on a turnaround in the economy and improvement in the investment। এবার পুরো সেন্টেন্স কিন্তু আমার পড়া দরকারই ছিল না, যখন যখন পড়ছিলাম, আমি যখন পড়ছিলাম তখন আমি এই প্রথম লাইনে যখন দেখলাম যে বাই দা আপসুইং, বাই দা কি আপসুইং, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা বাই দা আপসুইং হয় না, এটা হয় কি অন দা আপসুইং হয়, ঠিক আছে। কিছু কিছু কলোকেশন থাকে যেটা আমাদেরকে জানা উচিত, মানে
যত রিডিং পড়বো তত কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে? যত গল্পের বই বা নিউজ পেপার পড়বো তত আমরা জানতে পারবো। তাহলে মাথায় রাখবো কি, যে বাই দ্য আপসুইং হয় না, অন দ্য আপসুইং হয়, মানে কি কোনো কিছু উন্নতি ঘটা, উন্নতি ঘটা। তাহলে আমার পার্ট এর কোথায় আছে? এর হচ্ছে এ পার্টে, বুঝতে পারলাম? তাহলে এ হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পারলাম? তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে বিজনেসের কনফিডেন্সটা কি হচ্ছে, ধীরে ধীরে উন্নতি ঘটছে, মানে বাড়ছে। কারণ কারণ হচ্ছে কোম্পানি যেগুলো আছে তারা কি করছে, বেট লাগাচ্ছে কিসে, ইকোনমি এবং ইনভেস্টমেন্টের যে ইমপ্রুভমেন্ট হবে, উন্নতি হবে, সেটার উপরে কি করছে, কোম্পানিগুলো বেট লাগাচ্ছে, বুঝতে পারলাম? এবার তারপরে 51 নম্বর দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং। বলেছে মানে সিনোনিম চেয়েছে, তাই তো? তাহলে এখানে কি চেয়েছে, সিনোনিম চেয়েছে। এবার সিনোনিম চাইতে গেলে আমাকে জানতে হবে হচ্ছে এই যে GAOL, গাউল, এই শব্দটার মানে কি। কিন্তু আশা করি এটা 90% লোক, মানে 90% স্টুডেন্ট এটা জানে না, ঠিক আছে? কিন্তু অপশন গুলো জানি কিনা, অপশন গুলোর মানে জানি আগে। তাহলে অপশন গুলোর মানেটাকে জানার পরে আমি দেখি চেষ্টা করে যে বিনা গাউলের মিনিং জেনে কি অ্যান্সার করা যায়। ডেস্টিনেশন মানে কি জানি, ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল, গ দন্তার নয় তয়ে গন্তব্য। ধরো তুমি বাড়ি থেকে বেরালা, তুমি তোমার বাড়ি থেকে বেরালা যে মামার বাড়ি যাবা, তাহলে ওই যে মামার বাড়ি যে যাবা কিনা, এই মামার বাড়িটাই হচ্ছে তোমার গন্তব্যস্থল, বুঝতে পারলাম? এবার যদি বলি গার্ডেন, গার্ডেন মানে কি জানি, ফুলের গার্ডেন, ফলের গার্ডেন হয়, মানে কি বাগান, বাগান। এবার জেল, জেল মানে জানি যেখানে ক্রিমিনালদেরকে কি হয়, বন্দি রাখা হয়। আর বার্ড মানে কি পাখি। তাহলে এই চারটা দেখে কিন্তু আমি পারলাম না। তাহলে আমাকে যদি এই গাওল শব্দটার মানে যদি না জানি, তাহলে কিন্তু এটা অ্যান্সার পারবো না। তাহলে আমরা এটা কি করবো, স্কিপ করবো, বুঝতে পারলাম? এটা অ্যান্সার কিন্তু করবো না, যেহেতু আমরা পারছি না। যদি আমরা এটা অ্যান্সার করে দিই, তাহলে তাহলে যদি এটা অ্যান্সার আমরা করে দিই, তাহলে কিন্তু আমাদের কি হবে, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাই এই অ্যান্সার, এই কোশ্চেনটাকে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? পরীক্ষায় করবো না। তাহলে আবার জেনে জেনে নিই যে কি হবে অ্যান্সারটা। কারণ গেওয়াল মানে হচ্ছে কি, ব্রিটিশরা যেখানে ক্রিমিনালদেরকে বন্দি করে রাখতো, এমন একটা জায়গা যেখানে ব্রিটিশরা কি করতো, ক্রিমিনালদেরকে বন্দি করে রাখতো। তাহলে বন্দি করে রাখতো মানে কি, ক্রিমিনালদেরকে বন্দি করে রাখা হয়, তার মানে কি, এক কথায় বলতে গেলে এটা হচ্ছে এক ধরনের কি, জেল। তাহলে ব্রিটেনের এক ধরনের জেল। তাহলে সি হয়ে গেল আমার অ্যান্সার, বুঝতে পারলাম? না জানলে, আমি আবারও বলছি, না জানলে এই কোশ্চেনটা কিন্তু ছাড়তে হবে, বুঝতে পারলাম? তারপরে চলো, বলেছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট। তাহলে কি চেয়েছে এবার, সিনোনিম চাইনি, এবার কি চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, মানে অপোজিট মিনিং চেয়েছে। তাহলে প্রথম কথা, ভ্যানিটি মানে কি, আগে দেখি। হিউম্যানিটি মানে হচ্ছে হিউম্যান থেকে এসছে, মনুষ্যত্ব, মনুষ্যত্ব। আর হিউমিলিটি মানে হচ্ছে কি, দয়ালু, দয়া, দয়ালু বা কি, নম্র, নম্র বা কি, ভদ্র, বুঝতে পারলাম? আর প্রিটেনশন, প্রিটেনশন কি থেকে আসছে, প্রিটেন্ড করা, কি থেকে আসছে, প্রিটেন্ড করা, প্রিটেন্ড করা মানে কি, ভান করা। তাহলে প্রিটেনশন মানে কি, ভান, ভান করা থেকে এসছে। তাহলে ভান করার এটা কি, SION লাগিয়ে দিলে সেটা হয়ে গেল কি, নাউন। তাহলে এটা ভান করারই নাউন ফর্ম, বুঝতে পারলাম? আর অ্যারোগেন্স মানে তো জানি, অ্যারোগেন্স মানে কি, অহংকার, অহংকার। এবার ভ্যানিটি মানেও কিন্তু কি, ভ্যানিটি মানেও হচ্ছে অহংকার। এটা মনে রাখা কিভাবে, যারা সিনেমা দেখো, আর যারা সিনেমা কিভাবে তৈরি হয়, কিভাবে শুটিং হয়, সেটা যদি জানো, তাহলে সিনেমার যে অ্যাক্টর গুলো থাকে, যে নায়ক নায়িকা গুলো থাকে, তাদের কি থাকে, তারা, তাদের জন্য একটা ভ্যান থাকে, যেটাকে আমরা কি বলি, ভ্যানিটি ভ্যান বলি। কি বলি, ভ্যানিটি ভ্যান। তাহলে ভ্যানিটি ভ্যান কি হয়, যার মধ্যে আয়না থাকে, তারপরে মেকআপের জিনিসপত্র থাকে, মানে ওর ভিতরে থেকে ওরা, ওই গাড়িটা এমন থাকে যে ওর ভিতরেই কিন্তু বাড়ির মতন তৈরি করা থাকে, মেকআপের একটা রুম তৈরি করা থাকে, সেটাকে ভ্যানিটি ভ্যান বলি। এবার ওরা কিন্তু সাধারণ মানুষের মতন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না, তারা কি করে, ওই ভ্যানিটি ভ্যানের মধ্যেই বসে থাকে। তার মানে কি, তারা সাধারণ মানুষের মতন না, তার মানে কি, তাদের কি হবে, অহংকার হবে অবশ্যই। তাহলে এখান থেকে আমরা মাথায় রাখতে পারবো যে ভ্যানিটি মানে কি, তাহলে অহংকার। মনে রাখতে পারলাম? এটা বানানো কিন্তু আলাদা হবে, ঠিক আছে? তাহলে মনে রাখার জন্য আমি একটা ট্রি বানিয়েছি।
তাহলে অহংকার। এবার অপোজিট চেয়েছে, যদি সিনোনিম চাইতো তাহলে কিন্তু অ্যারোগেন্ট হয়ে যেত, তাই তো? তাহলে এটা সিনোনিম, এটা হবে না। এবার কি, অ্যারোগেন্ট মানে অহংকার, আর হিউমিলিটি, যেটা হিউমিলিটি মানে হচ্ছে কি যার ভদ্র, যার কি অহংকার নাই, যার কি অহংকার নাই, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে হিউমিলিটি। বুঝতে পারলাম যে নম্র ভদ্র। এবার তারপরে দেখো, এটা হচ্ছে একটা রিজনিং টাইপের কোশ্চেন, যেখানে সিমিলার রিলেশন চেয়েছে। মানে এগুলো কোশ্চেন কিন্তু আমাদের রিজনিং এ আছে, কিন্তু জিএনএম এ ইংলিশেও আসতে পারে, ঠিক আছে? তাহলে দেখি কি বলছে। ল্যাটিটিউড আর হচ্ছে ইকুইডার। তাহলে প্রথমত এটা জানতে গেলে আমাকে জানতে হবে যে ল্যাটিটিউড আর ইকুইডারটা কি জিনিস, তাই তো? এবার ধরো এটা হচ্ছে কি আমার পৃথিবী, এবার পৃথিবীর মধ্যে দিয়ে একটা দাগ গেছে, এরকম করে উপরেও গেছে। তাহলে এরকম কাল্পনিক যে আমি রেখাগুলো টানি পৃথিবীর মধ্যে, যে কাল্পনিক রেখাগুলো টানি আমি পশ্চিম থেকে পূর্বে, সেটাকে আমরা কি বলি? এক একটা রেখাকে আমরা কি বলি? বলি হচ্ছে কি বলি? ল্যাটিটিউড বলি। কি বলি? ল্যাটিটিউড বলি। তার মানে কি অক্ষরেখা বলি। কি বলি? অক্ষরেখা। এবার তার মধ্যে যেটা সবচেয়ে কেন্দ্রে থাকে, মানে তার মধ্যে যেটা সবচেয়ে কেন্দ্রে থাকে মানে হচ্ছে এই যে এই লাইনটা, যেটা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে, মানে এটাও এক ধরনের ল্যাটিটিউড, কিন্তু 0 ডিগ্রি ল্যাটিটিউড, ঠিক আছে? আর এই 0 ডিগ্রি ল্যাটিটিউডকে আমরা কি বলি? বলি হচ্ছে ইকুইডার। কি বলি? ইকুইডার মানে কি, যেটা হচ্ছে মূল মধ্যরেখা। বুঝতে পারলাম? এবার ঠিক তেমনই ভাবে এর অপোজিট কি হবে? একটা উপর থেকে নিচে দাগ থাকে এরকম করে পৃথিবীর মধ্যে। এই যে উপর থেকে নিচে যে দাগগুলো থাকে কি না, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে লংগিটিউড। কি বলি? লংগিটিউড, ঠিক আছে? আর এর যেটা মিডিলে থাকে, মানে পিছন সাইডে যেটা মিডিল থাকে, সেটা হচ্ছে 180 ডিগ্রি। আর সেটাকে বলি আমরা হচ্ছে কি আই ইন্টারন্যাশনাল ডেট লাইন, মানে আইডিএল। বুঝতে পারলাম? ইন্টারন্যাশনাল ডেট লাইন। এর উপর ভিত্তি করে কিন্তু পুরো পৃথিবীর টাইমকে নির্দেশ করি। আমরা জানি তো যে ভারতের থেকে আমেরিকা 5 ঘন্টা আগে থাকে সময়ের দিক থেকে। তাহলে সেটা নির্দেশ করে কার উপর ভিত্তি করে? এই যে 180 ডিগ্রি যে ল্যাটিটিউড, মানে ইন্টারন্যাশনাল ডেট লাইন, ওর উপর ভিত্তি করা। এটাই হচ্ছে কি এক ধরনের লংগিটিউড। বুঝতে পারলাম? 180 ডিগ্রি লংগিটিউড। বুঝতে পারলাম? তাহলে যে রিলেশন বলেছিল যে ল্যাটিটিউড থেকে ইকুয়েডারের যে রিলেশন আছে, ঠিক তেমনি ভাবে কি আছে? লংগিটিউডের সঙ্গে ইন্টারন্যাশনাল ডেট লাইনের রিলেশন আছে। তাহলে ডি হয়ে যাবে অ্যান্সার। আর ওয়ার্প আর উপ যদি বলি, এগুলো হচ্ছে এক ধরনের কি কাপড় তৈরি করার ফ্যাব্রিক, তাই এটা হবে না। আর ওয়েট মানে ওজন, আর লেন্থ মানে দৈর্ঘ্য, এটাও হবে না। ডাইরেকশন মানে দিক, আর ডিক্লেনশন, ডিক্লেনশন মানে কি দিকের মতনই, কোন দিকে যাচ্ছে সেটাকে নির্দেশ করে। তাহলে এটাও আমার হবে না। বুঝতে পারলাম? এবার চলো তারপরে কোশ্চেনটা দেখি। তাহলে 58 বলছে কি ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। তাহলে এখানে হচ্ছে আমাকে ইডিয়াম অ্যান্ড ফ্রেজের মিনিং বলতে বলেছে, কিন্তু আমার কি দিয়েছে? দিয়েছে হচ্ছে অ্যানেমিয়া। এবার অ্যানেমিয়া কি, যদি তোমরা বায়োলজি পড়ে থাকো, বায়োলজিতে একটা চ্যাপ্টার হয় যেখানে কি হয়, বায়োলজিতে একটা চ্যাপ্টার হয়, আর এএনএম জিএনএম কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আশা করি এটা তোমাদের জানা উচিত। এটা কি, যখন রক্তের মধ্যে কি হয়, যখন ব্লাডের মধ্যে আরবিসি কমে যায়, আরবিসি কমে যায়, তখন সেটাকে আমরা বলি অ্যানিমিয়া রোগ হয়েছে। কি বলি? অ্যানিমিয়া। বুঝতে পারলাম? তার মানে কি রক্তের মধ্যে আরবিসি কমে গেল। তাহলে কোনটা অ্যান্সার হবে দেখি? ইমপ্রপার সার্কুলেশন অফ ব্লাড বলছে রক্তের চলাচল বন্ধ হয়ে যাওয়া, না ভালো করে মানে ইমপ্রপার মানে কি ভালো করে না হওয়া, তাহলে সার্কুলেশন মানে হচ্ছে চলাচল, তাহলে রক্তের কি ভালো করে চলাচল না হওয়া হবে, তাহলে এটা হবে না। আর এটা মাল নিউট্রিশন মানে হচ্ছে কি কুপুষ্টি, কুপুষ্টি হবে, অবশ্যই কুপুষ্টি হবে না। উইকনেস মানে কমজোরি, এটাও হবে না। কি বলছে? পোর কন্ডিশন মানে হচ্ছে কি খারাপ অবস্থা। কিসের খারাপ অবস্থা? ব্লাডের খারাপ অবস্থা। কেন? কারণ এখানে কি হয়েছে? আরবিসি কমে গেছে। তাহলে আমার সিটাই হবে অ্যান্সার। বুঝতে পেরেছি কি পারিনি? এবার তারপরে বলেছে স্পেলিং টেস্টের কোশ্চেন। তাহলে স্পেলিং টেস্টের কোশ্চেন কি বলেছে? হিন্ড্রেন্স বলছে, হিন্ড্রেন্স। এবার দেখো এখানেও কি আছে, একটা ট্রিক বলেছিলাম, যেটা সবচেয়ে বেশি হবে সেটাই হওয়ার চান্স থাকে। তাহলে HIN 3 জায়গাতে আছে, এখানে শুধু HEN আছে, তাহলে এটা হবে না। বুঝতে পারলাম? এবার দেখো, এবার কি আছে? DRA আছে এখানে, এখানে
শুধু ডিই আছে, এখানে ডি আর এ আছে, এখানে ডি আর ই আছে, তাহলে কোনটা বেশি আছে? তাহলে ডি আর এ বেশি আছে, ডি আর ই কম আছে, আর ডিই আরও কম আছে, তাই তো? তাহলে ডি আর এ এন হবে, আর কি এন সিই। তাহলে আমার অ্যান্সার হলো কোনটা? ডি তো আগে কেটে দিয়েছি, তাহলে পড়ে থাকলো কোনটা? বি নম্বর। বুঝতে পারলাম? তাহলে এই ট্রিকটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ট্রিক, স্পেলিং এর ট্রিক। এবার কিছু কিছু স্পেলিং যেগুলো পরীক্ষায় খুব আসার চান্স থাকে সেগুলো তোমরা দেখে নাও, এগুলো কিন্তু মাথায় রাখবে। যেমন হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন পরীক্ষায় আসে কেন? কারণ হচ্ছে এখানে ডবল সি হয়, আবার ডবল এম হয়, এ ডবল সি ডবল এম, আর লাস্টে টি আই ও এন, মাথায় রাখবা। তারপর হচ্ছে কনসাইন্সটাও আছে, কারণ কি কন আর তারপর দেখো এস আর সি দুটো একসঙ্গে আছে, তারপরে আই আর ই আবার একসঙ্গে আছে, সেই জন্য এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপর হচ্ছে ডেফিনেটলি। ডেফিনেটলি যে শব্দটা আছে কিনা সেটা নর্মালি তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে ডিই এফ আই এন এ টি এল ওয়াই, এন এ দিয়ে দিবে। কি বল দিয়ে দিবে? এন এ। কিন্তু বাস্তবে এন এ হবে না, কি হবে? এন আই হবে, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবা, এটা পরীক্ষায় আসে। তারপরে এনভায়রনমেন্ট। তারপর হচ্ছে গ্যারেন্টি। গ্যারেন্টিটা কেন দেয়? কারণ হচ্ছে দেখো লাস্টে ডবল ই আছে, অনেকে কি দিয়ে দেয়? ওয়াই দিয়ে দেয়। বুঝতে পারলাম? তাহলে এটা মাথায় রাখবা। তারপরে ম্যানিওভার। এখানে দেখো ই আর ইউ, ম্যান আছে, ম্যান, ম্যানের পরে ই ইউ, তারপরে ভি ই আর, ম্যান ইউ ভার। এটাও কিন্তু আছে, কারণ ই ইউটা দিবে না, অন্য কিছু দিয়ে দিবে, ইউটা বাদ দিয়ে দিবে, না হলে ই বাদ দিয়ে দিবে। তারপরে অ্যাকুরেন্স, যেটা এখানে দেখো ডবল সি আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তারপরে ডবল আর, তারপরে সিই, এটাও পরীক্ষায় আসে। তারপর সেপারেট, এখানে দেখো এস ই আছে না, আর তারপর পি এ আছে। পরীক্ষা কি করে বলতো? পরীক্ষা করে দিবে হচ্ছে পি এর পরে ই দিয়ে দিবে, কিন্তু ই হবে না, কি হবে? এ হবে। বুঝতে পারলাম? এটাও কিন্তু মাথায় রাখবা। তারপরে সিঙ্ক্রো। এখানে দেখো সিঙ্ক্রোনাইজ যেটা, এটাও কিন্তু পরীক্ষায় আসছে, কারণ এখানে ওয়াই আছে, মানুষ কি মনে করে যে এখানে আই দিয়ে দিবে আর ভুল করে দিবে, ঠিক আছে? আই দিবে, না হলে কি দিবে? ও দিবে। আর এখানে সি এইচ হবে, আর পরীক্ষায় শুধু সি দিয়ে দিবে। বুঝতে পারলাম? আর এখানে জেড আছে, এস দিতে পারে। তারপরে আননেসেসারি, এটা মাথায় রাখবা। ইউ তারপরে ডাবল এন, সি কিন্তু একটাই, পরীক্ষায় দিতে পারে সি দুটা দিতে পারে, আর এস হয়তো একটা দিতে পারে, ঠিক আছে? তো মাথায় রাখবা সিই আর ডাবল এস এ আর ওয়াই। বুঝতে পারলাম? তাহলে এই কটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, যেগুলো স্পেলিং টেস্টে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেই জন্য তোমাকে এটা আমি করিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে চলো লাস্ট কোশ্চেন। এবার দেখো লাস্ট কোশ্চেনটা কি বলেছে, 40 নম্বর। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য গ্রুপ, মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। বলেছে এখানে একটা শূন্যস্থান আছে আর একটা এখানে শূন্যস্থান আছে, বলেছে কোনটা কোথায় বসবে। তাহলে অপশন দেখি, তাহলে বুঝতে পারবো। আগে পড়ি কোশ্চেন কি বলেছে। সারা ক্যান প্লে, বলেছে সারা প্লে করতে পারে। কি প্লে করতে পারে? ভায়োলিন না ফ্লুট নাকি গিটার নাকি পিয়ানো? তাহলে এটা দেখে বুঝতে পারছি যে সারা যে কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে। যে কোনো বাদ্যযন্ত্র কি করি আমরা? প্লে করি। তাহলে মাথায় রাখবা প্লে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র, তাহলে বাদ্যযন্ত্রকে আমরা কি করি? প্লে করি। তাহলে সবটাই অ্যান্সার হতে পারে। তাহলে এটা দেখে আমি কিছু বুঝতে পারলাম না, তাই তো? এবার কি বলেছে? আই লাভ টু, কি আমি কি করি? পছন্দ করি কি করতে? তার প্লেটা কি করতে? এবার বাদ্যযন্ত্র যদি বাজাই তাহলে কি আমরা সেটা দেখতে পাবো? না, দেখতে তো পাবো না। আমরা বাদ্যযন্ত্র যদি বাজাই তাহলে সেটা আমরা কি করতে পাবো? শুনতে পাবো, তাই তো? তাহলে শুনতে পাবো। এবার এখানে কি বলেছে? ওয়াচ মানে কি? দেখা, দেখতে পাবো না। এখানে সি মানে কি? দেখা, দেখতে পাবো না। আর মেক মানে বানাবো, বানাতে পারবো না। এটা তো একদম ফালতু, কোনো লজিক নাই। আর হেয়ার মানে হচ্ছে কি? শোনা। তাহলে আমরা কি করতে পাবো? কোনো বাদ্যযন্ত্র বাজলে সেটা আমরা অবশ্যই শুনতেই পাবো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কোনটা? এ নম্বর হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে আজকে 15টা কোশ্চেন কেমন লাগলো সেটা বলো। তাহলে এই যে 15টা কোশ্চেন হলো আর ডিটেলে যে সলিউশনটা করলাম সেটা কেমন লাগলো, সেই জন্য কিন্তু একটু সময়টা বেশি লেগে গেল। তাহলে জানাও কেমন লাগলো, না হলে আমি আগের মতন করেই করাবো। আর না হলে যদি এটা ভালো লাগে তাহলে এরকম করে করাবো। তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে কেমন ভাবে করাবো। আর কোথাও যদি বুঝতে না পেরে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো, আমি কমেন্ট দেখে তোমাদেরকে ওটাকে রিপ্লাই অবশ্যই দিব, ঠিক আছে? আর পিডিএফ যেটা আমি আগে বললাম, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, তাহলে এই যে যেটা আমি লিখলাম, যেটা আমি করালাম, সেটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, ঠিক আছে? আমার হাতের লেখা সহ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটাই একটা হচ্ছে অনুরোধ যে ভিডিওটিকে লাইক করবে, আর পরে যাতে নতুন ভিডিও তোমরা পেয়ে যাও সেই জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে যে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে যারা এএনএম জিএনএম এর প্রিপারেশন করছে, ঠিক আছে? আর সবার শেষে আমি কয়েকটা সাজেশন দিয়ে দিই। যদি বেসিক অফ ইংলিশ জানতে চাও তাহলে এটা এই প্লে লিস্টটা দেখো, লিঙ্ক নিচে দেওয়া আছে ডেসক্রিপশনের মধ্যে। ম্যাথের কনসেপ্ট যদি শিখতে চাও, শর্টের মাধ্যমে রিভিশন করতে চাও, তাহলে কিন্তু এই প্লে লিস্ট দেখতে হবে। আর ভোকাবুলারির পুরো একটা হোমোনিম গুলো
আমি করিয়ে রেখেছি, হোমোনিম গুলো করিয়ে এই প্লে লিস্টের মধ্যে রাখা আছে। এগুলো ভিডিও তোমরা দেখতে পারো, ক্লাসের মধ্যেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। এটারও লিঙ্ক নিচে দেওয়া আছে ডিসক্রিপশনের মধ্যে। আর একটা ডাব্লিউবিপিরও মক টেস্ট আমি করিয়েছি, সেটাও যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম শুরু করবো কিছুদিনের মধ্যে। এই যে ভোকাবের ক্লাসের মধ্যে হোমোনিম তো হয়ে গেছে কমপ্লিট, এবার সিনোনিম অ্যান্টোনিম শুরু করবো আর ইডিয়মও শুরু করবো। আর এখানেও কিন্তু আমি এমন ভাবে করাবো যাতে তোমাদের ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? তাহলে আজকে এইটুকু থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো থ্যাংক ইউ, বাই।